হ্যালো। কত হলো? হ্যালো। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শোনা যাচ্ছে। ম্যাডাম আর কেউ আসবে না? জয়েন তো করার কথা, কি করে বলবো বলো? আচ্ছা ম্যাডাম, আমি একটু তাহলে খাতাগুলো নিয়ে নিই, কি কি লিখতে হবে। দেখে নাও ম্যাডাম নিয়ে। কোন সাবজেক্ট হবে? ফিজিক্স হবে। আচ্ছা ঠিক আছে। রেডি হয়েছো? হ্যালো। হ্যাঁ ম্যাডাম। রেডি তো? ঠিক আছে। দেখো, আজকের টপিক হচ্ছে আমাদের হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। সামনে কি কি এক্সাম দিচ্ছ? ডাব্লিউবিসিএস দিচ্ছ? ম্যাডাম আমার ইচ্ছা আছে। WBCS already প্রিলিমস দেবো। দেবে? হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আই এম অডিয়েবল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ ম্যাডাম, আমি WBCS দেবো। WBCS এর বাইরে অন্য কোনো এক্সাম দেবো না ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। আগে কি দিয়েছো পরীক্ষা? হ্যাঁ ম্যাডাম, আগে দিয়েছি। ঠিক আছে, তাহলে তো জানো, মোটামুটি আইডিয়া আছে ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে কোশ্চেন আসে প্রত্যেক বছর, যেগুলো যে টপিক গুলো ইম্পর্টেন্ট ফিজিক্সে। তার হ্যাঁ মধ্যে ম্যাডাম। একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। আচ্ছা আচ্ছা, ডিফারেন্স বলতে পারবে বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার? ম্যাডাম, আমি একটু কথা বলবো ম্যাডাম। হ্যাঁ বলো। যেটা হচ্ছে, আমি অলরেডি ম্যাডাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে আছি। আর এখন যেটা সমস্যা হচ্ছে ম্যাডাম, আমি 2-3 বছর ডিটাচ, মানে আমি WBC তখনও চেষ্টা করেছিলাম। আমি শুনতে এখন পাচ্ছি, হেলথ। জোরে বলো। শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ বলো। বলছি আমি অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে আছি, আচ্ছা আচ্ছা। ইন্টারভিউতে আছি ম্যাডাম। এবার সমস্যা যেটা হচ্ছে, আমি মাঝখানে 2-3 বছর ডিটাচ। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার এবার যেহেতু এখন নতুন নোটিফিকেশন বেরিয়েছে, তাতে এজ রিল্যাক্সেশন আছে। তো হুম। আবার নতুন করে শুরু করতে ম্যাডাম। ঠিক আমাকে আছে একটা ঠিক জিনিস আছে। করতে হবে ম্যাডাম, যেটা মানে তাকে আমায় এটা বলে দিতে হবে কোন বইটা পড়তে হবে, কতটা পড়তে হবে। এই আচ্ছা, সমস্ত ঠিক বিষয় আছে, দিয়ে আমার কোনো অসুবিধা WBCS নেই। ক্লিয়ার করবে। ঠিক আছে। ঠিক আছে, স্টার্ট করছি, কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে। হ্যাঁ ম্যাডাম। দেখ, হিট আর টেম্পারেচারের মধ্যে বেসিক ডিফারেন্স যদি আমরা দেখি, যে বাংলায় যদি বলো তাপ আর উষ্ণতা, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কি? কোনো একটা জিনিস কতটা গরম বা ঠান্ডা, সেটা আমরা বুঝি কিসের ভিত্তিতে? টেম্পারেচারের ভিত্তিতে। তার মানে কোনো একটা জিনিসে তুমি হিট অ্যাপ্লাই করছো, তার ফলে জিনিসটা গরম হচ্ছে, আবার হিটটা রিলিজ হয়ে গেলে জিনিসটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে হিট কি? একটা, বলতে পারো এক ধরনের শক্তি, ফর্ম অফ এনার্জি। আর টেম্পারেচার আমরা কোনটাকে বলছি? যে এই যে কতটা গরম বা কতটা ঠান্ডা হচ্ছে বস্তুটা, তার যে মেজারমেন্টটা, তার পরিমাপটা হচ্ছে টেম্পারেচার। তার মানে এটাকে বলতে পারো যে হিটের এফেক্ট হচ্ছে কি? টেম্পারেচার। হিট হচ্ছে টেম্পারেচার। তার কারণ, এবং টেম্পারেচার হচ্ছে তার এফেক্ট। এবার যদি বলা হয় যে হিটকে কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপা হয়, এই কোশ্চেনটা খুব আসে পরীক্ষাতে, যে হিট মাপার ইনস্ট্রুমেন্টটার নাম কি? ক্যালোরি মিটার। হ্যাঁ, নোট ডাউন করে নি। হ্যাঁ বলো। এটা নোট ডাউন করে নি। হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, পিডিএফ পেয়ে যাবে ক্লাসের পরে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। যদি এমনি রানিং নোট নিতে চাও নিতে পারো, তার সঙ্গে পিডিএফও পাবে। এবার দেখো, টেম্পারেচার মাপা হয় কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে? থার্মোমিটার। তো এই যে থার্মোমিটার, এটা কে আবিষ্কার করলেন যদি বলা হয় যে কে থার্মোমিটার আবিষ্কার করেছেন, তাহলে তার নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলেই, যিনি 1596, 1596 এই থার্মোমিটার আবিষ্কার করেছেন।
এবং থার্মোমিটারের আরেকটা অল্টারনেটিভ নাম হচ্ছে থার্মোস্কোপ। তাহলে যেটা আমরা সাধারণ ভাষায় থার্মোমিটার বলি, সেটার আরেকটা নাম হচ্ছে থার্মোস্কোপ। আবিষ্কার করলেন গ্যালিলিও 1596-এ। এবার যদি বলা হয় যে ফার্স্ট অ্যালকোহল থার্মোমিটার, এবার দেখো থার্মোমিটারের অনেক কিছু টাইপ আছে। আমরা তো জাস্ট একটাই ইউজ করি, যে আমাদের জ্বর হলে আমরা সেটা হ্যাঁ, মাপি টেম্পারেচার হচ্ছে যেটা থার্মোমিটার মার্কারি দিয়ে। থাকে। একদম মার্কিউরি থার্মোমিটার। তাহলে আরেকটা আছে কি অ্যালকোহল থার্মোমিটার, যেটা আবিষ্কার করেন ফার্দিন্যান্দো। ফার্ডিন্যান্দো আবিষ্কার করছেন ইন দ্য ইয়ার হচ্ছে 1654। কি থার্মোমিটার? হুম, অ্যালকোহল থার্মোমিটার। আচ্ছা। কেমন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে মার্কিউরি থার্মোমিটার কবে এসছে? মার্কিউরি মার্কারি তো থার্মোমিটারের, 19। হ্যাঁ বলতে পারবে? বলো। আপনি যে বললেন ম্যাডাম মার্কিউরি ওই আবিষ্কার করেছিল হ্যাঁ, 1990। ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। এই ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, যিনি প্রথম এই মার্কিউরি থার্মোমিটারটা আবিষ্কার করলো কবে? 1714, 1714-তে মার্কিউরি থার্মোমিটার আবিষ্কার করেন। ঠিক আছে, তো এই তিনটে নাম একটু লিখে নাও। আর যেটা ল্যাবরেটরিতে ইউজ হয়, ল্যাবরেটরি থার্মোমিটার, ল্যাবরেটরি থার্মোমিটার রেঞ্জ হচ্ছে -10 ডিগ্রি থেকে 110 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো হুম। মোটামুটি এই জায়গাগুলো থেকে কোশ্চেন দেয় যে অ্যালকোহল থার্মোমিটার বা মার্কিউরি থার্মোমিটার কে আবিষ্কার করেন। আরো অনেক ধরনের থার্মোমিটার হয়, যেমন ধরো ইনফ্রারেড, ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার, যেটা দিয়ে ডিনোট করা হয় যে আগের দিনের মানে একটা দিনের টোটাল 24 ঘন্টার যে টেম্পারেচার ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার, 24 আওয়ার্স এর মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার কত আর মিনিমাম টেম্পারেচার কত, সেটা রেকর্ড করে হচ্ছে এই তোমার যেটা বললাম 6S ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার। 6S ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম থার্মোমিটার। এটা আবিষ্কার করেছিলেন জেমস সিক্স। ওনার নাম টাইটেল অনুযায়ী থার্মোমিটারটার নাম হয়েছে 6S ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার, যেটা ইনভেন্ট করেছেন জেমস সিক্স 1780। ইয়ার হচ্ছে 1780। এগুলো সবই আমি নোট ডাউন বিশেষ করছি না, এগুলো তো ইয়েতে পেয়ে যাবো ম্যাডাম, আফটার রেকর্ড ক্লাসের পর না, পিডিএফ এটা পেয়ে যাবো তো? এটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নাও, যদি স্ক্রিনশট নেওয়া যায়, তা না হলে নোট ডাউন করে নাও। এটা পাবো না ম্যাডাম, তাই তো বলছেন? হ্যাঁ, মানে সবটা নাও পেতে পারো, কারণ বোঝানোর সময় এমনিতেই অনেক কিছু এক্সট্রা থাকে তো। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। হয়ে গেছে? আচ্ছা চলো। আচ্ছা, আর দুটো ইনস্ট্রুমেন্ট হচ্ছে, একটা পাইরোমিটার, আরেকটা হচ্ছে ক্রায়োমিটার। খুব ইম্পর্টেন্ট। কি কাজে লাগে? পাইরোমিটার হচ্ছে যেটা ভেরি হাই টেম্পারেচার, যেমন ধরো সূর্যের যে আলো ব্রাইটনেস, একটা ঝলসানো আলো, এটার টেম্পারেচারটা আমরা কখনোই যদি টাচ করে তুমি মেজার করতে চাও পারবে না, তাহলে সেটাকে ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপতে হবে উইদাউট এনি কন্ট্যাক্ট। তখন যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে পাইরোমিটার। সেটা শুধুমাত্র যে সানের ক্ষেত্রে তা নয়, যে কোনো মানে তারা বলো স্যাটেলাইট বলো, প্রত্যেকটার ক্ষেত্রে টেম্পারেচারটাকে মেজার করা হয় এই পাইরোমিটার দিয়ে, যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে বা এই সান স্টার এসবের ক্ষেত্রে। আর ক্রায়োমিটারের ইউজ হচ্ছে ভেরি লো টেম্পারেচার,
কত লো টেম্পারেচার? ধরে নাও অ্যাবসোলিউট টেম্পারেচারের কাছাকাছি, মানে 0 কেলভিন টেম্পারেচার বা -273.15 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচারের ভ্যালু। তাহলে ক্রায়োমিটারের যে এই যে লো টেম্পারেচার কি কাজে লাগে? প্রিজার্ভেশনের কাজে লাগে। যেমন ধরো এই যে মাছ বা মাংস যেগুলোকে প্রিজার্ভ করা হয়, বা বিভিন্ন ড্রাগ স্যাম্পল, মেডিসিন, সেগুলো সব প্রিজার্ভ করা হয় হচ্ছে ভেরি লো টেম্পারেচার, এবং সেটার মেজারমেন্টটা করা হচ্ছে থ্রু দ্য ইনস্ট্রুমেন্ট ক্রায়োমিটার। হ্যাঁ, দেখেছি ম্যাডাম, আমাদের ওই ডিস্ট্রিক্ট স্টোর আচ্ছা, আছে, তাহলে ওখানে তুমি দেখেছি। জানো, হ্যাঁ। Okay. এবার দেখো এই যে হিট, এর দুটো ইউনিট, একটা হচ্ছে সিজিএস এ আমরা কি দেখছি, ক্যালোরি। ইউনিট গুলো একটু মনে রেখো, ইম্পর্টেন্ট। এসআই ইউনিট হচ্ছে কি, জুল। এদের যদি আমরা রিলেশন দেখি, তাহলে 1 ক্যালোরির ভ্যালু হচ্ছে 4.186 জুল। তার মানে অ্যাপ্রক্স ভ্যালু যদি দেখো, তাহলে 4.2 জুল। টেম্পারেচারের ক্ষেত্রে আমরা থার্মোমিটারের ডিফারেন্ট টাইপ গুলো পড়লাম। এবার যদি বলা হয় যে টেম্পারেচার স্কেল, এই তিনটে নিশ্চয়ই শুনেছো, সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। হ্যাঁ, 3 ধরনের স্কেল। এছাড়াও আরো দুটো স্কেল ইউজ হয়, একটা হচ্ছে রিউমার আর একটা হচ্ছে র্যানকিন। এই দুটোকে ল্যাবরেটরিতে ইউজ করা হয়, এবং এটা ইন্ডিয়াতে খুব একটা ইউজ হয় না, বাইরের যে বিদেশের ল্যাবগুলোতে ইউজ করা হয় এই দুটো জিনিস। তাহলে এখানে রিলেশনটা দেখো, যদি আমরা বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট দেখি, সেলসিয়াস স্কেল যেটা ডিজাইনড বাই অ্যান্ড্রি সেলসিয়াস, মেল্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি, বয়লিং পয়েন্ট 100, তার মানে ডিফারেন্স হচ্ছে কত, 100। ফারেনহাইট স্কেলে দেখো 32 হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট, আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 212, তার মানে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 180। কেলভিন স্কেলের ক্ষেত্রে 273, 373, ডিফারেন্স কত, 100। সিমিলারলি রিউমার স্কেলের ক্ষেত্রে আমরা কি দেখছি, 0 ডিগ্রি আর আর 80 ডিগ্রি আর, ডিফারেন্স 80। র্যানকিনের ক্ষেত্রে দেখো 460, 672। আচ্ছা, র্যানকিনের ক্ষেত্রে এখানে ভ্যালুটা হবে 492 আর 672। মানে 460টা হবে না তাও, তাই তো? হ্যাঁ, বলো। মানে র্যাঙ্কিং স্কেলের ক্ষেত্রে 460টা, মিনিমামটা চারশো না না ষাটটা না, 460টা হবে না, এটা মিস্টেক হয়েছে এখানটা, এটা চেঞ্জ করে নাও। ভ্যালুটা হবে 492, আর এটা হবে 672, 672। এটা খাতায় নোট করে নাও। লোয়ার ফিক্সড পয়েন্ট 492, আপার ফিক্সড পয়েন্টটা হচ্ছে 672, ডিফারেন্স হচ্ছে 180। এবার দেখো এই যে স্কেলগুলোর মধ্যে যদি বলা হয় যে সেলসিয়াস আর ফারেনহাইট এই দুটোর রিডিং সিমিলার হবে কত ডিগ্রি টেম্পারেচারে, -40 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা প্রুফ করে দেখা হয়েছে, তাই জন্যই এই টেম্পারেচারটাকে বলা হচ্ছে যে সেলসিয়াস আর ফারেনহাইটের রিডিং সেম। এই যে ইকুয়েশনটা, C/5 = F - 32/9 K - 273/5, এইটা হচ্ছে তিনটে স্কেলের মধ্যে রিলেশন, সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা এক্স ধরে নিই, দেখবে x/5, এখানে x - 32/9 করলে আসছে হচ্ছে টেম্পারেচার এটা -40, যেখানে সেলসিয়াস আর ফারেনহাইট দুটোর রিডিং সিমিলার হয়ে যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রিলিমসে অনেকবার এসছে এই কোশ্চেনটা, যে অ্যাট হুইচ টেম্পারেচার দ্য স্পিকারটা কোথায় রে? সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট রিডিং সেম। এইটা দেখছো তিনটে স্কেলের রিডিং। এটাই যদি আমরা রিউমার স্কেলের সাথে দেখি, তাহলে এই যে রিলেশনটা আছে, হ্যাঁ। যদি বলো যে রিউমারের সাথে কি রিলেশন,
তাহলে এখানে আরেকটা অ্যাড হয়ে যাচ্ছে R/4 ইজ ইকুয়াল টু K মাইনাস 273/5। ঠিক আছে, এটা হচ্ছে চারটের মধ্যে রিলেশন, সেলসিয়াস, ফারেনহাইট, রিউমার, কেলভিন। ঠিক আছে। ধরো যদি দেয় যে ফারেনহাইট আর কেলভিন এই দুটোর রিডিং সেম হবে কত টেম্পারেচারে, তাহলে 574.25 ডিগ্রি, যেখানে ফারেনহাইট অ্যান্ড কেলভিন রিডিং সেম। at minus 25.6 ডিগ্রি এই টেম্পারেচারে ফারেনহাইট অ্যান্ড রিউমার সেম। তাহলে 574 ফারেনহাইট কেলভিন সেম হচ্ছে, -25 ফারেনহাইট আর রিউমার এই দুটো সেম হচ্ছে। at 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড রিউমার সেম। ঠিক আছে, পরীক্ষাতে হয়তো এটাই বেশি আসে যে -40-তে সেলসিয়াস আর ফারেনহাইট সেম হয়, বাকি তিনটেও লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে ম্যাডাম। হয়েছে? আচ্ছা, এবার দেখো যদি কনভার্সন দেয়, যেমন ধরো দিল যে 27 ডিগ্রি সেলসিয়াসটাকে ফারেনহাইটে কনভার্ট করো, এই সরি কেলভিনে কনভার্ট করো, তাহলে কি হবে? 3 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল 273 প্লাস টি কেলভিন। তাহলে এখানে আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এখানে আমার কত হবে? 273 প্লাস 27। তাহলে এটা কি কনভার্সন করলে কত আসছে? 300। এরকম ভাবে কনভার্সন বুঝতে দিতে পারছি পারে। না, এটা পাশ দিয়ে একটা লং আওয়াজ আসছে। থাকবে না। আচ্ছা, নেক্সট দেখো থার্মাল এক্সপানশন অফ সলিড। যদি হিট দেওয়া হয় তাহলে দেখা যায় যে সলিড, লিকুইড, গ্যাস তিনটে জিনিসেরই এক্সপ্যানশন হয়, ভলিউম এক্সপ্যান্ড করে। তাহলে যদি আমরা এটা সলিডের ক্ষেত্রে দেখি তাহলে কি দেখবো যে ধরো সাপোজ আমরা ল্যাপটপের চার্জার রেলওয়ে ট্র্যাকের ক্ষেত্রে একটা বলবো, শান্তনু বোধহয় এই চার্জারটা একটু মিউট করো, এই চার্জারটা নিয়ে নাও। শান্তনু সাউন্ডটা মিউট করো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। আচ্ছা দেখ, সলিডের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ধরো একটা রড, মেটাল রড, লেন্থ আছে 1 মিটার, এটাকে হিট দেওয়া হচ্ছে, তাহলে আমরা দেখছি যে রডটা ধরে নাও 0.2 মিটার ইনক্রিজ করছে। 1 মিটার ছিল, সেখান থেকে 0.2 মিটার আবার ইনক্রিজ করলো যদি তুমি হিট দাও, মানে সেটা এক্সপ্যান্ড করছে। বা ধরো 0.1 মিটার এক্সপ্যান্ড করছে, তার মানে হিট দিলে তার লেন্থটা ইনক্রিজ করছে। যদি লেন্থটা ইনক্রিজ করে তাহলে আমরা সেটাকে কি বলবো? লিনিয়ার এক্সপ্যানশন। তো এখানে লিনিয়ার এক্সপ্যানশন কতটা হচ্ছে আমরা কি করে বুঝবো? এটাকে ডিনোট করা হয় চেঞ্জ ইন লেন্থ, যতটা তোমার লেন্থ চেঞ্জ হচ্ছে বাই অরিজিনাল লেন্থ ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার। লিনিয়ার এক্সপ্যানশন যখন হবে তখন দেখো ডেল্টা মানে যেটাকে আমরা যতটা ভ্যালু চেঞ্জ হচ্ছে সেটাকে ডিনোট করি ডেল্টা দিয়ে, ডিফারেন্সটা ডিভাইডেড বাই যা অরিজিনাল লেন্থ ছিল ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার। আবার যদি এরিয়াটা চেঞ্জ হয়ে যায় তাহলে তাকে বলা হচ্ছে এরিয়াল এক্সপ্যানশন বা সুপারফিশিয়াল এক্সপ্যানশন। তাহলে এখানে আমরা ডিনোট করব কিভাবে? ডেল্টা এ ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা টি। ভলিউম এক্সপ্যানশন হলে ডেল ভি বাই ভি ইন্টু ডেল্টা টি। বোঝা গেছে?
দেখো, যেহেতু এখানে এরিয়া হচ্ছে তাই ডেল্টা এর উপরে যাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম, যতটা চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই যা ছিল, অরিজিনালি যা ছিল, ইনটু টেম্পারেচার ডিফারেন্স। যেহেতু হিট অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে টেম্পারেচার ডিফারেন্সটা এখানে অ্যাড হচ্ছে। কেমন? এটা হচ্ছে সলিডের ক্ষেত্রে, যে যদি তুমি লেন্থটা বাড়াচ্ছ তাহলে লিনিয়ার এক্সপানশন, যদি এরিয়া ইনক্রিজ হয় তাহলে এরিয়াল এক্সপানশন, বা এটার আরেকটা নাম হচ্ছে সুপারফিশিয়াল এক্সপানশন। আর যদি এখানে ভলিউমের কোয়েশ্চেন চেঞ্জ কিভাবে হয়, আসে ম্যাডাম? হ্যাঁ বলো, এখানে কোয়েশ্চেন কিভাবে আসে? কোশ্চেন কিভাবে আসে? আচ্ছা, কোশ্চেন আসে যেমন ধরো এই যে রেলওয়ে ট্র্যাকের যদি একটা এক্সাম্পল নাও, যে আমরা কি দেখি যে রেলওয়ে ট্র্যাকের মাঝখানে দেখবে স্পেস থাকে। স্পেস দেওয়া থাকে। হ্যাঁ, এই স্পেসটা থাকে কেন? বলতে পারবে যে কেন স্পেসটা থাকে? এটা তো ম্যাডাম ওই যেহেতু ওই গরমকালে যেটাকে ওই রেলের পাখিটা এক্সটেন্ড করে, এবার এক্সটেন্ড করে হ্যাঁ, ওটা এবার বর্ধিত হয়ে যায়। তার মানে কি, তাপে কি হচ্ছে, ওটা এক্সপ্যান্ড করছে, ভলিউমটা বেড়ে যাচ্ছে, তাই তো, তার জন্য স্পেসটাকে রাখা হয়। এবার যদি তুমি স্পেস না রাখো তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ট্র্যাক দুটো যদি কোনো স্পেস না থাকে, একটা আরেকটার সাথে ঘষা খায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ট্রেনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। যেই কারণে এই রেলওয়ে ট্র্যাকের মাঝখানে এই স্পেসটাকে রাখা হয়, যে গরমে যেহেতু ওটা এই ভলিউমটা বেড়ে যাচ্ছে, এক্সপ্যান্ড করে যাচ্ছে, এটাই হচ্ছে এর অ্যাপ্লিকেশন। এবার কোশ্চেন এখান থেকে এরমই আসবে, যে ধরো এরকম একটা এক্সাম্পল দিয়ে দিল রেলওয়ে ট্র্যাকের ক্ষেত্রে, এবার বললো যে হুইচ টাইপ অফ এক্সপ্যানশন। ঠিক আছে, তাহলে এখানে তুমি কি বলবে? যে থার্মাল এক্সপ্যানশন। বোঝা গেল? হ্যাঁ কোশ্চেন এক্সাম্পল দিয়ে দিয়ে দেবে, এবার সেটা সলিডের ক্ষেত্রে দিতে পারে, বা লিকুইডের ক্ষেত্রে দিতে পারে, বা গ্যাসের ক্ষেত্রে। কিন্তু জিনিসটা কি, ঘটনাটা হচ্ছে থার্মাল এক্সপানশন, যে হিট দিচ্ছ, তার ফলে জিনিসটা লেন্থে হোক, এরিয়াতে হোক, বা ভলিউমে হোক বাড়ছে। ঠিক আছে, এইবার হ্যাঁ দেখো, ম্যাডাম। এই যে পরপর এগুলো পিডিএফ এ দেওয়া আছে, সুপারফিশিয়াল এক্সপানশন, এই যে চেঞ্জ ইন এরিয়া বাই অরিজিনাল এরিয়া ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার, যেটা ওখানে লিখলাম। এবার সেম জিনিস যদি আমরা লিকুইডের ক্ষেত্রে দেখি, লিকুইডেও কি হচ্ছে, যে তুমি হিট দিচ্ছ, লিকুইড এক্সপ্যান্ড করছে, ভলিউমে বাড়ছে, কিন্তু সেটা সব লিকুইডের ক্ষেত্রে কি হয়, যে হিট দিলেই তার ভলিউমটা বেড়ে যায়? সব লিকুইডে কি হয়? না, তাহলে কোথায় হয় না? জলেই তো হয় না, হিট দিলে কি বেরিয়ে যাবে? এক্স্যাক্টলি, জলেই হয় না। ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখি হয় না। ওয়াটারে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, এই যে রেঞ্জটা, এর মধ্যে তুমি যত হিট দাও না কেন, ভলিউমটা কিন্তু না বাড়বে না, কমে যাবে। তার কারণ 4 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে জলের ডেনসিটি ম্যাক্সিমাম থাকে। এর পর থেকে, মানে 4 ডিগ্রির পর থেকে, আবার তুমি যতই হিট দাও ততই ভলিউম ইনক্রিজ করবে। জলের এই ধর্মটা দেখবে কোথায় কাজে লাগে। ওয়াটারের একটা শুনেছো নিশ্চয়ই, যেটাকে বলে অ্যানোমেলাস এক্সপ্যানশন অফ ওয়াটার। মানে দেখবে ঠান্ডার দেশে আমরা কি দেখি, জলের যে, মানে একটা লেকের ক্ষেত্রে যদি ধরো, সেখানে আমরা দেখি জলের যে ওপরের লেয়ারটা, সেটা পুরোপুরি ফ্রিজ হয়ে যায়, আর নিচে জলটা লিকুইড অবস্থায় থাকে, যেখানে সব ফাইটোপ্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটন গুলো কি করে, সার্ভাইভ করতে পারে, আর আপার সারফেসটা পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। তাহলে এটা কাজে লাগছে, এই যে ওয়াটারের প্রপার্টিটা কাজে লাগাচ্ছে কোথায়? ঠান্ডার দেশে যে জিনিসটা আমরা দেখছি, অ্যানোমেলাস এক্সপ্যানশন অফ ওয়াটার, যে 4 ডিগ্রি সেলসিয়াস অব্দি ভলিউমটা কমে যাচ্ছে, যেহেতু 4 ডিগ্রিতে ডেনসিটি ম্যাক্সিমাম। তারপর থেকে আবার অ্যাজ ইট ইজ হচ্ছে, যে যতই তুমি হিট দাও না কেন, তোমার ভলিউমটা বাড়বে, ইনক্রিজ করবে। তো এটা অনেক সময় পরীক্ষায় এক্সাম্পল দিয়ে কোশ্চেন দেয়।
দেখো বোঝা গেছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এবারে এই যে সলিড, লিকুইড আর গ্যাস, তিনটের মধ্যে যদি আমরা দেখি তাহলে সব থেকে বেশি এক্সপ্যানশন হচ্ছে কার ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে, তাই তো? সলিড, লিকুইড, গ্যাস। গ্যাস মলিকিউল গুলো, যে পার্টিকেল গুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, বা যেটাকে আমরা বলছি ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা খুব কম। যেটা আমরা দেখি সলিডের ক্ষেত্রে কম্প্যাক্ট থাকে, একটা পার্টিকেল আরেকটার সাথে অ্যাটাচ থাকে, তাই তো? তাহলে ডেন্সিটিটাও বেশি হয়। কিন্তু লিকুইডের ক্ষেত্রে কি দেখি? পার্টিকেল গুলোর মধ্যে গ্যাপিংটা বেড়ে যাচ্ছে, স্পেসটা বাড়ছে, তার মানে ফোর্স অফ অ্যাট্রাকশন কমছে। আর গ্যাসের ক্ষেত্রে অনেকটাই কমে যাচ্ছে, পার্টিকেল গুলো চারিদিকে ছড়িয়ে থাকছে। তাহলে এক্সপ্যানশনের ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে কার? গ্যাসের। ঠিক আছে, তাহলে তিনটের মধ্যে কম্প্যারিজন করলে সব থেকে বেশি এক্সপ্যান্ড করে হচ্ছে গ্যাস। দেখবে তুমি একটা ঘরে যদি পারফিউম স্প্রে করো বা কোনো একটা কিছু স্মেল আমরা স্প্রে করছি, সেটা কিন্তু সারা বাড়িময়। সারা ঘর ধরে পাই। এক্স্যাক্টলি। তাহলে এর কারণই হচ্ছে এটাই, যে যেহেতু ডেন্সিটিটা কম, ফোর্স অফ অ্যাট্রাকশনটা পার্টিকেল গুলোর মধ্যে খুব কম, তাই জন্য সব দিকে এটা ছড়িয়ে যেতে পারে। এখানে দেওয়া আছে, এই যে রিজনটা পুরো লেখা আছে, পিডিএফ এ এটা পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট কনসেপ্ট দেখো, ল্যাটেন্ট হিট, যার বাংলা হচ্ছে লিন তাপ। লিন তাপ জানো যে জিনিসটা কি? কিছুটা জানি না। একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যেতে গেলে যে তাপটা দরকার, মানে কোনো একটা জিনিসকে আমি সলিড থেকে লিকুইডে কনভার্ট করব, তাহলে তাকে যে আমি হিট দিচ্ছি, সেই হিটটাই হচ্ছে লিন তাপ। তার মানে এটা কিসের জন্য রেসপন্সিবল? একটা অবস্থার পরিবর্তন করছে, বস্তুর অবস্থার পরিবর্তন করছে, কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। এখানে টেম্পারেচারের কিন্তু কোনো চেঞ্জ হয় না। যেমন ধরো সলিড থেকে যদি লিকুইডে কনভার্ট করো, কোন প্রসেসে হবে? ফিউশন অর মেল্টিং, যেটা বাংলায় হচ্ছে গলন। বলো। আবার লিকুইড থেকে গ্যাস হচ্ছে ভেপোরাইজেশন। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই যে ল্যাটেন্ট হিটের ভ্যালু আলাদা হয়। ধরো তুমি দিলে যে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, সেটার একটা অ্যামাউন্ট হবে, আবার ল্যাটেন্ট হিট অফ ফিউশন বা মেল্ট, সেটার ভ্যালু কিন্তু আলাদা হবে। এখান থেকে তোমাদের অঙ্ক আসে কিরকম? ফর্মুলা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল। এই কিউ হচ্ছে কি? অ্যামাউন্ট অফ হিট, এম হচ্ছে মাস অফ সাবস্টেন্স, আর ক্যাপিটাল এল যেটা, সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট। যেমন ধরো যদি ইয়ারের একটা কোশ্চেন আমরা দেখি ল্যাটেন্ট হিটের উপরে, কোশ্চেনটা বলছি, এখানে লিখে দিচ্ছি। A piece of ice 100 gram in mass is kept at 0 degree Celsius. The amount of heat required to melt at 0 degree Celsius is question mark
এবার ল্যাটেন্ট হিটের ভ্যালু দেওয়া আছে, ল্যাটেন্ট হিট অফ মেল্টিং অফ আইস 333.6 জুল পার কেজি। এটা দেখো করতে পারো কিনা। মাস বলা আছে 100 গ্রাম, আর ল্যাটেন্ট হিটের ভ্যালু আছে 333.6 জুল পার কেজি। ইকুয়েশন হচ্ছে এটা, কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল। সিজিএস এ ল্যাটেন্ট হিটের ইউনিট ক্যালোরি পার গ্রাম, এসআই তে জুল পার কেজি। ম্যাডাম ওই কি বলে গ্রামটাকে কেজিতে কনভার্ট করে তারপর দুটো গুণ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক, গ্রামটাকে কেজিতে কনভার্ট করে গুণ করলেই হয়ে যাবে। এখানে দেখবে টাইপস অফ ল্যাটেন্ট হিট দেওয়া আছে। ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ভেপোরাইজেশন, সাবলাইমেশন হচ্ছে সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হলে। আচ্ছা, নেক্সট দেখো স্পেসিফিক হিট। স্পেসিফিক হিটের বাংলা হচ্ছে আপেক্ষিক তাপ। যে ধরো কোনো একটা জিনিস যেটা সাপোজ 1 গ্রাম বা 1 কেজি আছে, টেম্পারেচার ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে তুমি টেম্পারেচারটা বাড়াতে চাইছো 1 ডিগ্রি সেলসিয়াস। তার মানে একটা 1 ইউনিট সাবস্টেন্স আছে যার টেম্পারেচারটা তুমি 1 ডিগ্রি বাড়াতে চাইছো, এবং তার জন্য যে হিটটা অ্যাপ্লাই করছো সেটা হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। তাহলে ল্যাটেন্ট হিটের ক্ষেত্রে দেখো টেম্পারেচারটা কনস্ট্যান্ট ছিল, শুধুমাত্র অবস্থাটার পরিবর্তন হচ্ছে। বাট এখানে একটা ইউনিট মাস অফ সাবস্টেন্স, যেটা 1 গ্রাম বা 1 কেজির সাবস্টেন্স, যেখানে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াতে যে তাপটা দিচ্ছি, তার মানে যে জিনিসটার স্পেসিফিক হিট যত বেশি হবে সেটা গরম হতে তত সময় নেবে, এবং ঠান্ডা হতেও তত সময় নেবে। যেমন ধরো হট ব্যাগের ক্ষেত্রে আমরা ওয়াটারকে ইউজ করি লিকুইড হিসেবে। কেন ইউজ করি? কারণ জলের তাপ ধরে রাখার ক্ষমতা বা স্পেসিফিক হিট অনেক বেশি, যে কারণে জলটাকেই হট ব্যাগে রাখা হয়। এই জলটা গরম হতেও যেরকম সময় নেয়, ঠান্ডা হতেও কিন্তু সেরকমই সময় নেয়, যে কারণে বলছি এই জলের স্পেসিফিক হিট কিন্তু অনেক বেশি। আর যাদের স্পেসিফিক হিট কম, তার মানে সেগুলো খুব তাড়াতাড়ি গরম হবে এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তাহলে এটাকে ইকুয়েশন হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা ই। কিউ অ্যামাউন্ট অফ হিট, এম মাস অফ সাবস্টেন্স, এস হচ্ছে স্পেসিফিক হিট, ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে ইউনিট কি হবে সিজিএস এর? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর এসআই তে হচ্ছে জুল পার কেজি কেলভিন। স্পেসিফিক হিটের উপরেও অঙ্ক আসে, যেমন ধরো যদি বলা হয় যে ক্যালকুলেট দ্য হিট required to raise 0.6 kg of sand from 30 degree Celsius to 90 degree Celsius. স্পেসিফিক হিটের ভ্যালু দেওয়া আছে স্যান্ডের 830 জুল পার কেজি কেলভিন, কেজি ডিগ্রি সেলসিয়াস আছে, সেলসিয়াসেই দেওয়া আছে।
কনভার্সন কিছু করতে হবে না, এখানে ডাইরেক্ট করলেই হবে। হিটটা বার করতে হবে। ক্যালকুলেট দ্য হিট রিকোয়ার্ড টু রেজ 0.6 কেজি অফ স্যান্ড ফ্রম 30 to 90 ডিগ্রি সেলসিয়াস। ইকুয়েশনে বসাও। Q is equal to ms delta T। এখানে 0.6 হচ্ছে মাস, স্পেসিফিক হিট 830, টেম্পারেচার ডিফারেন্স দেখো 90 মাইনাস 30 করলে কত আসছে, 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আনসার হবে 29880 জুল। তো এরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবে। আরেকটা জিনিস দেখো, এই যে স্পেসিফিকিটের সাথে আরেকটা হচ্ছে থার্মাল ক্যাপাসিটি, এটার বাংলা যতদূর মনে হচ্ছে তাপগ্রাহিতা। এখানে থার্মাল ক্যাপাসিটি মানে কি, মানে হচ্ছে মাস ইনটু স্পেসিফিক হিট। তার মানে যতটা হিট লাগছে কিসের জন্য, 1 ডিগ্রি বা 1 কেলভিন তুমি টেম্পারেচার বাড়াতে চাইছো একটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের, একটা মাস অফ সাবস্টেন্সের, বাট এখানে কিন্তু মেনশন করা নেই যে 1 ইউনিট সাবস্টেন্স। যে কোনো অ্যামাউন্টের একটা মাস অফ সাবস্টেন্স আছে, তার টেম্পারেচারটা যদি তুমি 1 ডিগ্রি বা 1 কেলভিন বাড়াতে চাও, তাহলে সেক্ষেত্রে সেই জিনিসটাকে আমরা বলছি থার্মাল ক্যাপাসিটি। ঠিক আছে, এবার এই যে স্পেসিফিক হিটটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, ধরো ভলিউমটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেক্ষেত্রে বলবো মোলার স্পেসিফিক হিট, মোলার স্পেসিফিক হিট অফ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সেটাকে ডিনোট করা হচ্ছে কি দিয়ে, সিভি দিয়ে। যে অ্যামাউন্ট অফ হিটটা লাগাচ্ছ, যে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াতে চাইছো গ্যাসের ক্ষেত্রে, কতটা 1 ডিগ্রি বা 1 কেলভিন টেম্পারেচার রাইজ করছো ফর গ্যাস, তখন হয়ে যাচ্ছে মোলার স্পেসিফিক হিট। ঠিক আছে, এটা দুটোতেই হয়, যখন ভলিউম কনস্ট্যান্ট থাকছে তখন সিভি, আর যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে হচ্ছে সিপি, এবং এদের রেশিওটাকে ডিনোট করা হয় সিপি বাই সিভি। যে এখান থেকে একটা কোশ্চেন আসে দেখবে, যে আমরা রেডিয়েটর অফ কার, কারের যে রেডিয়েটর গাড়ির, সেখানে আমরা জলকে কেন ইউজ করি, বলতে পারবে? কেন ম্যাডাম? এই ওই জলের সিভি কম, মানে ওটা ভলিউমে চেঞ্জ হয় না, তো ভলিউমে যদি চেঞ্জ হতো তাহলে রেডিয়েটর ফেডিয়েটর ফেটে যেতে পারতো, এরকম কিছু ব্যাপার। একদম, ভলিউমের চেঞ্জ হয় না, যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট থাকে এবং ওয়াটারের স্পেসিফিক হিট অনেক হাই। তার ফলে ইঞ্জিন থেকে হিটটাকে রিলিজ করতে যতটা ওয়াটার পারবে, অন্যান্য লিকুইডের থেকে ওয়াটারটা খুব বেশি হিটটাকে রিলিজ করে দিতে পারবে, যেহেতু ভলিউমটা এখানে কনস্ট্যান্ট থাকছে। নেক্সট দেখো, মোড অফ হিট ট্রান্সফার। হিট ট্রান্সফারের 3টে মোড, একটা হচ্ছে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। এটা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো একটা সসপ্যানে জল গরম করতে দেওয়া হয়েছে, সসপ্যানের যে হ্যান্ডেলটা, এটার থেকে আমরা কি বলছি, মোড ট্রান্সফার হচ্ছে কন্ডাকশন, হিট ট্রান্সফারের মেথডটা কনভেকশন আর রেডিয়েশন। কন্ডাকশনের ক্ষেত্রে দেখো, পার্টিকেল গুলোর কোনো মুভমেন্ট হচ্ছে না,
জাস্ট যে আমরা হ্যান্ডেলটাকে টাচ করে আছি, এই হ্যান্ডেলটা কি, যে কোনো কেটলি বা সসপ্যানের হ্যান্ডেল হচ্ছে ইনসুলেটর, যেটা তাপের সুপরিবাহী। তাহলে সেখানে হিটটা ট্রান্সফার হচ্ছে না, শুধুমাত্র এই যে হ্যান্ডেলের থ্রু দিয়ে কন্ডাক্ট হচ্ছে, যেটা শুধুমাত্র কার ক্ষেত্রে হবে, সলিডের ক্ষেত্রে। বাট যখন কনভেকশন বলছি, তখন এই যে পার্টিকেল গুলোর মোশন হচ্ছে, একটা জল যে ফুটছে তার যে মোশন পার্টিকেল গুলো, সেটা হচ্ছে কনভেকশন। তাহলে যখন পার্টিকেলের কোনো মোশন নেই, জাস্ট হিটটা ট্রান্সফার হচ্ছে, সেটা হচ্ছে কন্ডাকশন। কনভেকশনে মোশন, পার্টিকেলের মোশন হচ্ছে, তখন বলছি কনভেকশন, যেটা আমরা দেখছি লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে। কোথায় অ্যাপ্লিকেবল হয় দেখো, এখানে একটা দেখছি, আরেকটা যেমন ধরো আমাদের বাড়িতে যে ভেন্টিলেশন, এয়ার ভেন্টিলেশন, সেটাও আমরা বলতে পারি এক্সাম্পল অফ কনভেকশন। আর রেডিয়েশন হচ্ছে এই যে ধরো গ্যাসের নিচে জিনিসটা বসানো আছে, আমরা যদি গ্যাসের আশেপাশে হাত দিই তাহলে হাতে দেখবে একটা তাপ লাগে। তাহলে রেডিয়েশন হচ্ছে কোনো মাধ্যম ছাড়া যে হিটটা ট্রান্সফার হচ্ছে, যেমন সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে উইদাউট এনি মিডিয়াম, তাহলে সেই মাধ্যমটা, সেই হিট ট্রান্সফারটা হয়ে যাচ্ছে রেডিয়েশন। এই তিন ধরনের মেথড যেখানে হিট এনার্জিটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে। এবার চলে আসি দেখো থার্মোডাইনামিক্স এর লতে। তিনটে ল আছে তোমাদের। তার আগে দেখো একটা জিনিস বলি, যে সিস্টেম আর সারাউন্ডিং। সিস্টেম মানে কি, যেমন ধরো ফর এক্সাম্পল যদি বলি যে একটা গরম চায়ের কাপ, এবং চায়ের কাপটা যে ঘরে আছে সেই ঘরের এনভায়রনমেন্ট, ঠিক আছে? তাহলে গরম চায়ের কাপটা হচ্ছে সিস্টেম, আর ঘরের মধ্যে যে এনভায়রনমেন্টটা, সেটা এয়ার হোক, টেম্পারেচার হোক, প্রেসার হোক, তার মানে যে সারাউন্ডিংটা, এই দুটো মিলিয়ে তৈরি হচ্ছে কি ইউনিভার্স। তাহলে এখানে দেখো এই যে সিস্টেমের কথা বলা হচ্ছে, থার্মোডাইনামিক সিস্টেম, সিস্টেম কথার অর্থই হচ্ছে যেরকম এক্সাম্পল দিয়ে যেটা বললাম, এই দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে ইউনিভার্স। তাহলে জেরোথ লতে প্রথমেই বলা আছে কি দেখো, যে দুটো, যেমন ধরো দুটো অবজেক্ট এ বি, এরা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে যদি দুটো অবজেক্ট ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে 3 নম্বর অবজেক্টটাও কিন্তু এদের সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে উইথ ইচ আদার। যেটা আমরা এক্সাম্পল দেখি কিসের ক্ষেত্রে, যেমন ধরো থার্মোমিটার। থার্মোমিটারের একটা টেম্পারেচার, পেশেন্টের বডির টেম্পারেচার, আর সারাউন্ডিং এর যে টেম্পারেচার। তাহলে এই যে তিনটে জিনিস যখন একটা ইকুইলিব্রিয়াম স্টেটে আসে, তখনই আমরা বলতে পারছি কি, যে তিনটেই একসাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা বলা হচ্ছে কোথায়, জেরোথ ল। জেরোথ ল এর পরে দেখো এসছে, জেরোথ ল এর মেন ইনভেন্টার হচ্ছে ফাউলার। ফাউলার হচ্ছে একজন ব্রিটিশ ফিজিসিস্ট, পুরো নাম হচ্ছে র্যালফ এইচ ফাউলার, যিনি জেরোথ লটা ইনভেন্ট করেন। এর পরে আসছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট লতে কি বলা হচ্ছে, ধরো কোনো একটা সিস্টেমে যদি আমরা হিট অ্যাপ্লাই করি, তাপ দিই, তাহলে তার মধ্যে কি কি চেঞ্জ হবে। একটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ হচ্ছে, এবং তার সাথে সিস্টেম দ্বারা একটা কাজ করা হবে। তার মানে এই যে হিটটা দুটো কাজে লাগছে, একটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ করছে, আরেকটা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এই দুটো জিনিস হচ্ছে। এবার ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে আমরা কি বলছি, যে একটা সিস্টেমের যে মেকানিক্যাল এনার্জি, তার মানে পোটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি, এই দুটোর যে সাম, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে এই যে ইন্টারনাল এনার্জির যে চেঞ্জ হচ্ছে, একটা অবজেক্টের মধ্যে কতটা এনার্জি থাকতে পারে, কতটা তার তাপ থাকতে পারে, সেই জিনিসটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, যেটা ওয়ার্ক ডানের ক্ষেত্রে কাজে লাগছে।
আর এখানে দেখো যে ইকুয়েশনটা ইউজ করা হয় যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ, বা এটাকেই যদি আমরা লিখি তাহলে কিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ, ইন্টারনাল এনার্জি চেঞ্জ তার সাথে ওয়ার্ক ডান, এটা বলতে পারি। তো এই লটাকে ইকুইভ্যালেন্ট ধরা হচ্ছে কার সাথে? ল অফ কনজারভেশন অফ এনার্জি। কারণ কি, এই যে ল অফ কনজারভেশন অফ এনার্জিতে কি বলা আছে, যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হয়। তাহলে এখানে যখন আমরা দেখো এই যে বলছি যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ অ্যান্ড ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এখানে দু ধরনের কাজ। একটা হচ্ছে ধরো যদি সিস্টেম দ্বারা কাজ করা হয়, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ ভ্যালুটা কি হয়ে যাবে? পজিটিভ। বাট যখন সিস্টেমের উপর কাজ করা হবে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, তখন ডাব্লিউ ভ্যালু নেগেটিভ। কি করে বুঝছো কখন আমরা বলবো বাই দ্য সিস্টেম? যেমন ধরো একটা গ্যাসের ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা পিস্টন দিয়ে তুমি গ্যাসের মধ্যে কি করছো, কম্প্রেস করছো, গ্যাসটাকে কম্প্রেস করার চেষ্টা করছো পিস্টনটা অ্যাপ্লাই করে। তাহলে এই যে পিস্টন গ্যাসের উপর যে প্রেসারটা দিচ্ছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, কারণ পিস্টন দ্বারা যে কাজটা করা হচ্ছে সিস্টেমের ওপর, সিস্টেম দ্বারা, সেটাকে বলছি আমরা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। কিন্তু পরেরটাতে আছে দেখো ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সিস্টেমের ওপর কাজ করা হচ্ছে। কিরকম হতে পারে? যেমন ধরো যখন আমরা সাইকেলে পাম্প দিই, তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে সিস্টেমের ওপর কাজ করা হচ্ছে, তাই তো? তাহলে এখানে সিম্বলটা একটু খেয়াল রেখো, ইকুয়েশনটা এটাই থাকবে, কিন্তু যদি অঙ্কে থাকে বাই দ্য সিস্টেম ওয়ার্ক ডান হচ্ছে তাহলে পজিটিভ ইউজ করব, আর যদি অন দ্য সিস্টেম হয় তাহলে নেগেটিভ। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি অবজেক্ট হিট অ্যাবজর্ব করে, কিউ হয়ে যাবে পজিটিভ। যদি অবজেক্ট হিট রিলিজ করে, তাহলে কিউ হয়ে যাবে নেগেটিভ। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের অঙ্ক করতে হবে। দেখো বোঝা গেছে? বোঝা গেছে ফার্স্ট ল? ক্লিয়ার তো? হ্যালো? হ্যাঁ ম্যাডাম, ক্লিয়ার। হ্যাঁ ম্যাডাম, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড লতে দেখো দুটো স্টেটমেন্ট, একটা কেলভিন প্ল্যাঙ্ক আর একটা হচ্ছে ক্লসিয়াস। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা কোথায় কাজে লাগানো হয়? এখানে এই স্টেটমেন্ট অনুযায়ী বলা হচ্ছে যে ধরো তুমি চাইছো যে একটা এমন ইঞ্জিন তৈরি করতে যে যেটা 100% এফিসিয়েন্সি দেবে, কিন্তু এরকম কোনো ইঞ্জিন তৈরি করা যাবে না যেটা কিনা 100% এফিসিয়েন্সি দেবে। একটা হিট ইঞ্জিন ধরো, সেটাকে যদি আমরা কাজে লাগাই, যে একটা ধরো রেল ইঞ্জিন আগে চলতো কিসে? কয়লা পুড়িয়ে চালানো হতো। তাহলে সেক্ষেত্রে এই যে তুমি কয়লা পুড়িয়ে চালাচ্ছ, পুরো এনার্জিটাই কিন্তু কাজে লাগছে না, কিছুটা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, যেটা ধোঁয়া হিসেবে বাইরে বেরিয়ে যাচ্ছে। তার মানে ধরো 80% তোমাকে আউটপুট দিচ্ছে, আর 20% এনার্জিটা লস হয়ে যাচ্ছে। তার মানে কখনোই কোনো মেশিন, কোনো ইঞ্জিন তোমাকে পুরোপুরি 100% আউটপুট বা 100% এফিসিয়েন্সি দিতে পারবে না, অ্যাকর্ডিং টু কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। এর
এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে, যেমন ধরো এসি, রেফ্রিজারেটর বা যে কোনো পাওয়ার প্ল্যান্ট, অটোমোবাইল, সবকিছুই কিন্তু বেসড অন হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, যেখানে পুরো হিটটাই কনভার্ট হচ্ছে, কিন্তু সেখানে আমরা 100% এফিসিয়েন্সি কোথাও পাচ্ছি না। আর ক্লসিয়াস স্টেটমেন্ট থেকে কি পাচ্ছি? ক্লসিয়াস বলছে যে আমরা জানি যে একটা গরম হট অবজেক্ট থেকে, মানে যার টেম্পারেচার বেশি, সেখান থেকে সবসময় হিটটা ট্রান্সফার হবে লো টেম্পারেচার, হট থেকে কোল্ড। কখনোই কিন্তু উল্টোটা হবে না, রিভার্স কখনোই হবে না। তাহলে অলওয়েজ বলা হচ্ছে যে টেম্পারেচারটা যাবে ফ্রম হায়ার টু লোয়ার অ্যাকর্ডিং টু দ্য ক্লসিয়াস স্টেটমেন্ট। এবং আরেকটা হচ্ছে যেটা প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, এখানেও বলা হচ্ছে কি যে হিট লস বাই অ্যান অবজেক্ট is equal to heat gain by another object. এটাই হচ্ছে প্রিন্সিপাল, কখনো এর উল্টোটা হবে না, রিভার্স হবে না, যেটা অ্যাকর্ডিং টু ক্লসিয়াস। তো এই যে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট দেখছো, এখান থেকেই কনসেপ্ট আসে কিসে? হিট ইঞ্জিনের। হিট ইঞ্জিন, যে যেখানে তিনটে পার্ট থাকছে, একটা থাকছে সোর্স, মানে একটা ধরো হট রিজার্ভার যেখানে টেম্পারেচারটা সব থেকে বেশি, এটা হচ্ছে সোর্স, যেখানে হাই টেম্পারেচার তুমি হিট অ্যাপ্লাই করছো, করলে ওয়ার্কিং সাবস্টেন্সটা অ্যাক্টিভ হচ্ছে। মানে ধরে নাও রেল ইঞ্জিনের যে কনসেপ্টটা বললাম, যে একটা কয়লা যখন জ্বালানি হিসেবে ইউজ করছো, তাহলে প্রথমে সোর্স বা হাই টেম্পারেচার থেকে হিটটা যাচ্ছে, করে কয়লাটাকে অ্যাক্টিভ করছে, ওয়ার্কিং সাবস্টেন্সটাকে অ্যাক্টিভ করছে, সেখান থেকে যতটা ইউজ হওয়ার হচ্ছে, বাকিটা Q2 হিট রিজেক্টেড হয়ে যাচ্ছে টু দা কোল্ড রিজার্ভার, বা যেটা সিবি। তার মানে এটা যদি টেম্পারেচার সোর্স হয় T1, এটা হচ্ছে T2। তাহলে এখান থেকেই থার্মাল এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন যেটা আমরা ক্যালকুলেট করি, এটা যে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার উপর বেস করে অঙ্ক আছে। থার্মাল এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন। 3 নম্বর লটা দেখো, থার্ড ল। থার্ড লতে হচ্ছে যে এনট্রপি অফ আ সিস্টেম অ্যাপ্রোচ constant value as the temperature approach absolute zero. থার্ড ল থেকে একটা কনসেপ্ট পাচ্ছি আমরা, এনট্রপি। এনট্রপি জিনিসটা কি? এনট্রপি আর এনথ্যালপি, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? এনট্রপি হচ্ছে যে, যেমন ধরো পার্টিকেল গুলোর মধ্যে যে র্যান্ডমনেস, কতটা ছড়িয়ে ছিটিয়ে থাকছে, তার যে মেজারমেন্টটা হচ্ছে এনট্রপি। তার মানে বলতে পারো যে মেজারমেন্ট অফ randomness of particle। আর এনথ্যালপি মানে সাম অফ এনার্জি কন্টেন্ট, যে এনার্জিটা থাকছে, মানে একটা অবজেক্টের মধ্যে যে টোটাল মেকানিক্যাল এনার্জি, পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, সেটাকে আমরা বলছি এনথ্যালপি। তাহলে এখানে দেখো থার্ড লতে বলা হচ্ছে যে এনট্রপিটা কি হবে? কনস্ট্যান্ট হয়ে যাবে যখন টেম্পারেচারটা রিচ করবে অ্যাবসলিউট জিরোতে, মানে 0 কেলভিন বা -273.15 ডিগ্রি সেলসিয়াস। কারণ এই যে অ্যাবসলিউট টেম্পারেচারটা, এখানে পৌঁছালে যে কোনো গ্যাস মলিকিউলের মোশন পুরোপুরি থেমে যায়,
এবং এটা হচ্ছে একটা হায়ার ফিজিক্সের কনসেপ্ট, যে দেখা গেছে যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে রিচ করলে গ্যাস মলিকিউলগুলোর মোশন পুরোপুরি থেমে যাচ্ছে বা তাদের র্যান্ডমনেসটা স্টপ হয়ে যাচ্ছে, যেটা বলা হচ্ছে এই থার্ড লতে, যে এনট্রপিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে অ্যাজ দ্য টেম্পারেচার রিচ অ্যাবসলিউট জিরো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের থার্ড ল। হিট ইঞ্জিন থেকে একটা অঙ্ক, যেমন ধরো পরীক্ষারই অঙ্ক, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারে, কার্নাট ইঞ্জিন অপারেটিং between 127 degree Celsius and 27 degree Celsius has efficiency কত হবে? করে দেখো। A Carnot engine operating between 127 degree Celsius and 27 degree Celsius has efficiency. এই ইকুয়েশনটা দিয়ে করবে, ইটা is equal to 1 minus T2 by T1 into 100%। এখানে দেখো সেলসিয়াসে আছে, এটাকে যদি কেলভিনে কনভার্ট করে নাও তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে যদি কেলভিনে কনভার্ট করি কি আসবে? প্রথমটা আসবে T1 হচ্ছে 273 প্লাস 127 127, ভ্যালু হচ্ছে কত? 400 কেলভিন। আর T2 এর ক্ষেত্রে হচ্ছে 273 প্লাস 27 300 কেলভিন। তাহলে এবার এখানে ভ্যালু বসিয়ে দাও। 1 মাইনাস 3/4, জিরোটা কেটে যাচ্ছে, 3/4 ইন্টু 100%, 1/4 ইন্টু 100, তার মানে 25% হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে, তো এরকম ধরনের অঙ্ক আসে। আচ্ছা, আরেকটা অঙ্ক লেখো। হোয়াট ইজ দ্য, মুখেই বলছি এটা, হোয়াট ইজ দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ অফ আ সিস্টেম হ্যাঁ লিখে দিচ্ছি, হোয়াট ইজ দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ of a system when it absorbs 15 kilojoule energy, 15 kilojoule heat, and does 5 joule of work. ফার্স্ট ইকুয়েশনটা বলেছি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এ Q is equal to delta U plus W. What is the internal energy change of a system when it absorbs 15 kilojoule of heat and does 5 joule of work? সাইন কনভেনশনটা দেখে করবে, ওয়ার্ক ডান অন দা সিস্টেম নাকি বাই দা সিস্টেম, হিট অ্যাবসর্ব হচ্ছে এখানে।
কি হবে আনসার? করছো? হ্যালো, আনসার হয়েছে ডেল্টা ইউ প্লাস ডাব্লু কত ভ্যালু আসবে? ইন্টারনাল এনার্জি চেঞ্জ মানে ডেল ইউটা এখানে ক্যালকুলেট করতে হবে। তাহলে ডেল ইউ আসছে কত? কিউ মাইনাস ডাব্লু। হিটটা দেখো অ্যাবজর্ব করছে, তাহলে প্লাসই হবে, +15। আর ওয়ার্ক অন দা সিস্টেম, তাই জন্য নেগেটিভ। কত আসছে? 10 কিলো জুল। হয়েছে? ঠিক আছে, ভয়েস শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, চলো আজকে অবধি রাখছি। কোনো ও, কোথাও কোশ্চেন আছে বলো। না ম্যাডাম, ঠিক আছে। অফ করছি তাহলে। হ্যাঁ, ওকে। হ্যাঁ বলো। ম্যাডাম দেবব্রত বলছি। হ্যাঁ বলো বলো। বলছি ম্যাডাম, আমি এবার ফর্ম ফিল আপ করিনি। আচ্ছা, 2024-এ পরীক্ষা দিতে যাবো না, আমি 24-এরটা 25 করনি? না করিনি। আচ্ছা, আমি 25 থেকে দেবো। ম্যাডাম কি বই ফলো করতে হবে? আপনি আমায় এইটুকুনি বলুন, কোনটা কতদূর কি পড়তে হবে পাস করবার জন্য। দেখো প্রিলিমস টার্গেট করে পড়লে ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটা পড়তে পারো, নিতিন সিংহানিয়া, হুম। যদি প্রিলিমস টার্গেট করে পড়ো। ঠিক ম্যাডাম আছে, প্রিলিম টার্গেট করে পড়লে তো আমায়, যদি প্রিলিম পাস করি তো মেনের জন্য আমার ভাবতে হবে। আমি চাইছি একবারে তোমাকে যা মেনের জন্য পড়বো। ভাবতে হবে তো, আমি সেটাই বলছি আলাদা করে। অনেকে ভাবে প্রিলিমসটা আগে পাস করি তারপর মেন দেবো। ঠিক আছে, না, আমি একবারে পড়বো ম্যাডাম, একবারে দরকার প্রথম পড়লে। থেকে পড়াটাই উচিত। প্রত্যেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে তাই, যে প্রথম থেকেই টার্গেট হওয়া উচিত মেন। এবার যদি মেন্স টার্গেট করো তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পড়ো। দেখো আমি বলবো যে বেসিক প্রথমে সায়েন্সের ক্ষেত্রে ক্লাস 9-10-এর বইটাকে পড়ো, শেষ করো পুরো। বা- 9-10-এর যা বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম, আচ্ছা। আর যদি পড়তে পারো এনসিইআরটি ফলো করতে পারো ক্লাস 11-12-এ। এনসিইআরটি, আচ্ছা হ্যাঁ, এনসিইআরটি আমার। এনসিইআরটি পড়তে পারো, বা যদি অসুবিধা হয় তাহলে তুমি 9-10-এর সায়েন্সের বই পড়ে নাও মাধ্যমিকে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, তার মানে আপনি বলতে চাইছেন সায়েন্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি, মানে পুরো সায়েন্সটার জন্য আমি হ্যাঁ প্রিলি, পুরো মেইন, সায়েন্সটার জন্য ইন্টারভিউ, প্রিলি, এনসিইআরটি। মেইন। আর হচ্ছে তোমার এই 9-10-এর মাধ্যমিকের বই, আচ্ছা, এনসিইআরটি হচ্ছে 11-12 পড়বো তাই তো? 11-12। হ্যাঁ, মানে ওর কারণ আগের ক্লাসগুলো প্লেনে লাগবে না, অনেক মানে কোশ্চেন 6, আসে 7, এরকম 8? 11-12 বেস। কারণ দেখো এই যে ধরো ল গুলো, থার্মোডাইনামিক্স এর ল কিন্তু আমরা ক্লাস 9-10-এ পড়িনি, ক্লাস 9-10-এর সিলেবাসে নেই। এগুলো সব হচ্ছে তোমার 11-12-এর সিলেবাস। মানে তাহলে এনসিইআরটি 9-10 পড়তে হবে না, 7, 8, 9, 10 না, এগুলো ইলেভেন পড়তে হবে না? টুয়েলভটা ফলো করো, হ্যাঁ 11-12। আচ্ছা, এটা পড়লে আপনার প্রিলিমস আর আর ম্যাডাম। মেন্সটা পুরোপুরি কভার হয়ে যাবে, আমি সায়েন্সের ক্ষেত্রে বললাম। হ্যাঁ, আমি সায়েন্সটাই জানতে চাইছি। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, নোটস গুলো কোথা থেকে পাবো ম্যাডাম? এই যে আপনি যেটা পড়লেন নোটসটা। পিডিএফ পেয়ে যাবে, তোমাদের ম্যানেজমেন্ট যে আছে বলবে দিয়ে দেবে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে বলো। না ম্যাডাম, আমার আর নেই। ঠিক আছে, অফ করলাম তাহলে। হ্যাঁ, ওকে ম্যাডাম। অফ করছি, ওকে।